আমি বাড়ির থেকে আসলাম, গাড়িতে উঠার পরে গাড়ি যাচ্ছে। এইখানে হয়তো মেলা হয়েছিল, মেলা বসেছিল। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকের একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এখন বাজে দুপুর 1:30 মতন। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। বেশ কয়েকদিন দাল্লা থেকে এসেছি, তো কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে ভিডিওটা শুরু করি। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর দেখতে পাচ্ছি পুরো অন্য লোকে সেজে গুজে একদম এই যে রেডি হয়ে নিয়েছি। পুরো সাজাগোজা করিনি, মাথা আঁচড়াইনি, সিঁদুর পরিনি, কারণ এখন আমি যাব মালদাতে। মালদাতে যাব আমি এখন। তো যাব হচ্ছে দিকার সঙ্গে। দিকার আগামীকালকে পরীক্ষা আছে। তো ও আমাকে ফোন করে সকালবেলা বললো, দিদি আমি পরীক্ষা দিতে যাব, তুই আমার সঙ্গে চল। আমি একা একা যাবো, আমার ভালো লাগছে না, তো আমার সঙ্গে চল। তো বললাম ঠিক আছে, তাহলে চল যাব, পরীক্ষা দিতে যাবি যখন। তো ওই কারণে ও দাল্লা থেকে মালদাতে মানে কেনপুকুর আসবে, আর আমি এখান থেকে কেনপুকুর যাব। কেনপুকুর গিয়ে ওর সঙ্গে দেখা করে মানে একসঙ্গে যাব। তো ও দাল্লা থেকে বেরোবে, আর আমি এই জগজনপুর থেকে বেরোবো, কেনপুকুর গিয়ে ওর সঙ্গে দেখা হবে। আর যাচ্ছি মালদা, মালদাতে ওর পরীক্ষা। তো চলো আমি পুরোপুরি একদম রেডি হয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, এই যে পুরোপুরি রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি রাস্তায়। আর এখন যাব আমি সেই মোড়ে গিয়ে টোটো ধরবো। তো দিকাকে ফোন করলাম, ও এখন বেরোচ্ছিলো। আমি বললাম যেহেতু আমি এখান থেকে কেনপুকুর যাব, আর ও বাড়ি থেকে 11 মাইল থেকে বাস ধরবে, তো বললাম তুই একটু পরে আয়, আমি টোটোটা ধরি, তাহলে আমি একটু আর কি আগেই পৌঁছানো আমার ভালো। তো এই কারণে ওকে বললাম তুই একটু পরে আয়, আমি একটু আগে বেরোতে, চলো পরে আবার যেতে যেতে কথা হচ্ছে। আমি স্ট্যান্ডে আসতে না আসতেই একটা টোটো পেয়ে গেলাম। আজকে মনে হচ্ছে আমার কপালটা বেশ ভালো, আসার সঙ্গে সঙ্গেই টোটো পেয়ে গেছি, আমাকে এসে একটু ওয়েট করতে হয়নি। আর তারপরে আমি চলে এসেছি কেনপুকুর। কিন্তু কেনপুকুর এসে আমাকে এখানে প্রচুর টাইম ওয়েট করতে হয়েছে, কারণ দিকা এখনও মানে পৌঁছায়নি। ওকে আমি কল করলাম, ও বলছে এখন টোটো থেকে নামেনি, গাড়িতে মানে টোটোতে আছে। আর আমি এখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হয়ে যাচ্ছি, প্রায় ওই 20-25 মিনিটের মতন এখানে দাঁড়িয়ে আছি। আর 5-6টা গাড়ির মতন চলে হয়ে গেছে, কিন্তু দিকার কোনো পাত্তা নেই। তারপরে ওয়েট করছি, ফোন করছি, বলছি এই তো আসছি, এই তো আসছি। আর কি এখানে দাঁড়িয়েই থাকি রোজে, দিকা কখন আসে, একটার পর একটা গাড়ি তো চলেই যাচ্ছে। বন্ধুরা, এখনও দিকা পৌঁছায়নি এখানে কেনপুকুর। ওর আসতে আরও কিছু টাইম লেট হবে। তো আমার এখন জল তেষ্টা পেয়ে গেছে, আর আমি জল নিয়ে আসিনি, তো একটা ফ্রুট কিনে নিয়ে আসলাম। আমি এখন এটাকে খাবো। তো চলো দিকা আসুক, পরের কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো ফাইনালি আমার অপেক্ষার অবসান হলো। ওই যে যে দেখতে পাচ্ছ গ্রিন কালারের একটা বাস আসছে, তো ওটাই জোরেই দিকা আসছে। ফোন করেছিল আমাকে, তো বললো দিদি চলে এসেছি। আর কেনপুকুর স্ট্যান্ডে চলেও এসেছে, দিকার সঙ্গে আমার দেখাও হয়ে গেছে। দু বোনে বসেও পড়েছি এক সিটে। আর ও বলছিল দিদি আমি তোকে ভয় বলিনি, আমি মিস্টেক করে চলে গেছিলাম অন্য গাড়িতে উঠে, 12 মাইল চলে গেছিলাম। যেখানে আমি 11 মাইল আসবো, 11 মাইল থেকে বাস ধরবো, সেখানে আমি ভুল করে চলে গেছিলাম 12 মাইলে, আর অন্য টোটোতে উঠে পড়েছিলাম। এই কারণে আমার দেরি হয়ে গেছিলো। আমি তো তোকে ভয়ে বলতেও পারছিলাম না কিছু না, যেহেতু 12 মাইল গিয়েছে, অনেক দূর দিয়ে আর কি ঘুরে ঘুরে গিয়েছে, ওই কারণে আমার একটু লেট হয়ে গেছে। তারপরে আমরা পৌঁছে গেছি সদরঘাট। আর সদরঘাট নেমে দিকা বলছে দিদি আমার পেন কিনতে হবে, তো এখান থেকেই পেনটা এখনই কিনে নিয়ে যাব। তো প্রথমে একটা দোকানে গেলাম, ওই দোকানে পেন পেলাম না। তারপরে সাইডে অন্য দোকান আছে, সেই দোকানে দিকা আর আমি এখন যাচ্ছি। ওই দোকান থেকে দিকা পেন নেবে। আর অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। ভেবেছিলাম দিঘা এত লেট করছে তাহলে হয়তো অনেকটা রাত হয়ে যাবে, কিন্তু না, দিঘা ওই 3টের দিকে পৌঁছে গেছিলো। মাসির বাড়ি আসতে আসতে 4টে আর কি বেজে গেছে। আমরা বাস থেকে নেমে গেছি, তোমরা দেখলে দিঘা পেন কিনলো। তো আমাদের পেন কিনা হয়ে গেছে, আর এখন হেঁটে হেঁটে মাসিদের বাড়ি যাচ্ছি। আমরা এসেছি সদরঘাট, আমার মেজো মাসির বাড়ি। আগে কয়েকটা ব্লগে তোমাদের দেখিয়েছি আমি, অনেক আগে যখন এসেছিলাম। দেখা হচ্ছে আমাদের। তো চলো মাসি বাড়ি যাচ্ছি এখন হেঁটে হেঁটে। সদরঘাট বাস স্ট্যান্ড থেকে 2-3 মিনিটের মতন লাগে, কাছেই। চলো মাসি বাড়ি গিয়ে আর কথা হচ্ছে তোমাদের সঙ্গে।
মাসির বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর কাছাকাছি আসার পরে দেখতে পারলাম মাসি রাস্তায় দাঁড়িয়ে আছে, আমাদের জন্য ওয়েট করছিল। সঙ্গে পুচকু বাবাকে কোলে নিয়ে দাঁড়িয়েছে। পুচকু বাবা মানে মাসির মেয়ের ছেলে। তো পুচকু বাবাকে দিকা এই ফার্স্ট টাইম দেখলো। আমি দেখেছি আগে একবার ওর অন্নপ্রাশনে এসেছিলাম, তখন তোমরা হয়তো ভিডিওটা দেখেছো। আর আসার পরে দেখলাম মাসি দাঁড়িয়ে আছে, তো দেখে বেশ ভালোই লাগলো। তারপরে মাসির বাড়ির ভিতরে চলে আসলাম। আর আমার এই যে মাসির ছেলে ভাইটাও আজকেই এসেছে, ও তো এখানে থাকে না, ও কলকাতাতে থাকে। তো আজকে সকালবেলা ও এসেছে এখানে, ওই 12টা-1টার দিকে এসেছে। আর আমরাও চলে আসলাম। তাই কয় ভাই বোনে মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক গল্প করছিলাম। আর ভাইও অনেক কিছু বলছিল আমাকে দেখতে ভালো লাগছে না, আমাকে ভিডিওতে নিস না। আমি বললাম না, খুবই সুন্দর লাগছে তোকে দেখতে। আর ও ক্যামেরার ওপার মাসি আছে, মাসির সঙ্গেও গল্প করছিলাম। আর পুচকু বাবাটা কিন্তু ঠিক বুঝতে পেরেছে যে আমি ভিডিও করছি, তাই ক্যামেরা দিয়ে ঘুরে ঘুরে তাকাচ্ছিল। কিন্তু পুচকু বাবার মা আমার ক্যামেরায় কোথাও আসেনি এখনও, কারণ ও একটু ব্যস্ত আছে, তাই আসতে পারেনি ক্যামেরার সামনে। তারপরে অনেকটা খিদে পেয়ে গেছিলো, যেহেতু এতটা দূর জার্নিং করে গিয়েছি। তারপরে মাসি আমাদের খেতে দিয়ে দিল। আর এখানে আমি আর দিকা মিলে তরকারি দিয়ে মুড়ি খাচ্ছিলাম। আর ওখানে মাসি পুচকু বাবাকে নিয়ে দাঁড়িয়ে আছে। পুচকু বাবা দেখো ভীষণ খেলা করছিল, সুন্দর। আর বড় একটা মাছের পেটি ছিল, তো সেটা আমি দিকাকে দেখাচ্ছিলাম, দেখ আমি অনেক বড় একটা মাছের পেটি পেয়ে গেছি, এরকম বলছিলাম। এমনি আর কি করছিলাম। তো তারপরে এই যে পুচকু বাবাকে আমি একটু খাবার খাওয়াচ্ছিলাম, মানে দুধ খাওয়াচ্ছিলাম, লিকুইড দুধ। আর মাসি খাওয়াতে গেল, তো মাসির কাছে খাচ্ছিল না। তারপরে বললাম, মাসি দাও, আমি একটু চেষ্টা করে দেখি খাই কিনা। তো আমার কাছে খাচ্ছিল। তো বন্ধুরা, দিকা মাসিদের ঘরে আছে। আর আমি পুচকু বাবাটাকে একটু খাবার খাওয়ালাম, বোতলের লিকুইড দুধ খাওয়ালাম। তারপরে পুচকু বাবাকে মাসি আর কি নিয়েছে। আমার আবার ভালো লাগছে না। আমি এর আগের বার যখন এসেছিলাম তখন দেখেছিলাম মেশো এই ঘরটা আর কি করছে, তখন রেডি হয়েছিল না। তো মাসিকে বললাম, মাসি ওই ঘরটা কি রেডি হয়ে গেছে? মাসি বললো হ্যাঁ হয়ে গেছে, দেখায়। তো দেখতে আসলাম। দেখতে এসে এখানে দারুণ একটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি। মানে এখানে অনেক কয়েক বছর আগে আর কি, যখন বিয়ের আগে থাকে তখন আসতাম, এসে থাকতাম। তো তখন হচ্ছে এই নিচেই নদীর আর কি মহানন্দা নদীর সাইডে আসতাম টাসতাম। তো সেই কয়েক বছর ওই 15-16 বছর আগে। আর তারপরে তো এরকমভাবে আসা হয় না, বিকেলবেলা থাকা হয় না। তো এখানে আসলাম, আমি তোমাদের দেখাচ্ছি। আমার সামনের যে ভিউজটা অসাধারণ, সেই জিনিসটা তো দেখো এখানে এই যে মহানন্দা নদী। আর এইখানে হয়তো মেলা হয়েছিল, মেলা বসেছিল। তো দিকাকে বলছি, দিকা দিকা চল আমরা মেলায় যাই, মেলার দোকানপাট বসে আছে। তো চলো, দিকা এখানে নেমেছে, আমি একটু যাই দিকার পিছনে পিছন। তো এই দেখো কি পাহাড় পর্বত ভেঙে যেতে হচ্ছে, ভেঙে যদি পড়ে যায় গাছ। এখানে মাসিরা উচ্ছে গাছ লাগিয়েছিল, এই যে উচ্ছে গাছ আছে, উচ্ছেও হয়েছিল। হয়তো আগের বার এসে আমি এই উচ্ছে গাছের আর কি সবজি খেয়েছিলাম। দিকা চল মেলায় যাই। শহর দেখতেছি, এখানে দেখছি কচু গাছও লাগিয়েছে। এখানে আসার পরে অনেক কিছু আগের স্মৃতি মনে পড়ে গেল, চোখের সামনে ভেসে উঠলো। তাই মানে দেখে এখন ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, বিয়ের অনেক আগে যখন আর কি এসে থাকতাম মাসির বাড়িতে, তখন এই নদীতে স্নানও করেছি আমরা দুই বোন। এখন সন্ধ্যা লেগে গেছে, এখনও এই যে নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, মহানন্দা নদীর সামনে আমার মাসির বাড়ি। তো সেখানে আমরা এসে দুই বোনে সন্ধ্যার সময়, সন্ধ্যা একটু আগে এসছি, তো এসে উপভোগ করলাম। আর ওই সাইডটা দেখো, ওই যে মেলা হচ্ছে, দেখতে পাচ্ছ কতটা দেখতে পাচ্ছ জানি না লাইটে। আর অন্ধকার হয়ে গেছে, তো তাই ভিডিও ক্লিয়ার আসছে না। তো পুরোপুরি অন্ধকার। যদি কালকে এখানে থাকবো কি না জানি না, যদি থাকি তাহলে অবশ্যই কালকে আমি মেলায় যাব, আমি আর দিকা। আর মেলায় গিয়ে আমরা ঘুরবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো কি মেলা, কোন মেলা। তো আমরাও জানি না, মাসির কাছে জিজ্ঞাসা করলাম, মাসি বললো আরও 1 মাস থাকবে। তো কালকে তো অবশ্যই থাকবে, তো যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এবার মাসির বাড়িতে যাই। তো বন্ধুরা, নিচে থেকে এসে তারপরে মাসিদের ঘরে একটু রেস্ট নিলাম, মানে বসেছিলাম, পুচকু বাবাটার সঙ্গে একটু খেলা করলাম। তারপরে এই যে চলে এসেছি চা বানাতে, সন্ধ্যার চা খাবে সবাই। তো চা বানাবো এখন, চায়ের জলটাও বসিয়ে দিয়েছি। দিকা ওদিকে শুয়ে আছে, ওর মাথাটা খুব যন্ত্রণা করছে, ভালো লাগছে না শরীরটা। অ্যাকচুয়ালি ওর সত্যিই খারাপ খুব। তো আমি তো ওকে জোর জবরদস্তি নিয়ে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। প্রত্যেকবার ফর্ম ফিল আপ করে, তো পরীক্ষা দেয় না একবারও, ফর্ম ফিল আপ করে মানে পরীক্ষার আগে শরীর খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায় আর কি। তো এবারও সেম ওরকমই হয়েছে। তারপরে আমি সকালবেলা ওকে বকেছি যে কেন তুই পরীক্ষা দিতে যাবি না, রোজ প্রত্যেকবার আর কি ফর্ম ফিল আপ করিস, কোনো পরীক্ষা দিতে যাস না, চল আমি তোকে নিয়ে যাব। তারপরে ও এসেছে আর কি। তো যাই হোক,
এবার চাটা বানাই, চলো পরে আবার কথা হচ্ছে। তার আগে দেখো কত সুন্দর একটা পূর্জাপতি, জানি না দেখতে পাচ্ছ কি না। বন্ধুরা আমার চা বানানো কমপ্লিট, এবার চাটাকে ছেঁকে নেব। আর বেশ কয়েকজনের চাই, দিদিরাও এসেছে, মানে মাসির মেয়ে জামাই ওরা এসেছে, আমরা দু বোন, তো সবাই মিলেই চা খাবো। তো চলো পরে আবার কথা হচ্ছে। চা ছেঁকে নিই, বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ওই ঘরে গিয়ে সবাই মিলে একসঙ্গে এক জায়গায় বসে খাবো। ওদিকে ভাই গিয়েছিল বাজারে, তো বাজার থেকে কিছু খাবার নিয়ে এসেছে। এখানে ভেজ চপ ছিল আর ছিল পেঁয়াজের আর কি পকোড়া। তো সন্ধ্যার সময় চা দিয়ে এগুলো আমরা খাওয়া দাওয়া করছিলাম, আর বেশ ভালোই লাগছিল। সন্ধ্যার সময় একটু মুচমুচে কিছু জিনিস হলে চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এখানে আমি মাসির দিকা খাচ্ছিলাম, আর দিদি ছিল ওই ঘরে, দিদিকে আমি দিয়ে আসলাম, মানে চা দিয়ে এসেছি, পরে খাবারটা মাসি নিয়ে গেছিলো। আর ভাই ওই ঘরে নিয়ে চলে গেছে, ওরটা ওর বন্ধুদের সঙ্গে খাচ্ছে। আর এখানে বসে ওই পুচকু বাবাকে নিয়ে আমি দিকা মাসি অনেক গল্প করছিলাম, আর হচ্ছে এইগুলো খাওয়া দাওয়া করছিলাম। কিন্তু বেশি একটা ভালো ছিল না, দিকা সেটাই বলছিল। তারপরে ভাই বলল আমাকে, দিদি আমি চিকেন এনে দেবো, আমাকে রান্না করে খাওয়াবি। আমি কি আর না বলতে পারি। তারপরে বললাম নিয়ে আয়, আর নিয়ে আসলো। আর মাসি এখানে বসে চিকেনগুলো পরিষ্কার করছিল, আমি পেঁয়াজ রসুন ছুলছিলাম। আর এখানে ভাই আলাদা করে ওদের জন্য নিয়ে এসেছিলো লিট্টি, সেই লিট্টি আমাকে একটা এনে দিয়ে গেলো অন্য একটা ভাই, তো আমাকে দিয়ে গেল। আমি খেলাম, তেমন একটা টেস্ট পেলাম না, তো তারপরেও একটু খেয়েছি। আর তারপরে পেঁয়াজ রসুনগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা মাংস নিয়ে এসেছিলো ভাই, তোমরা দেখলে, মাসি পরিষ্কার করলো, সেই সঙ্গে আমিও পেঁয়াজ রসুন ছুঁড়ে নিয়েছি। তারপরে হচ্ছে মশলা শিলনোড়ায় পেষে নিয়েছি। আর এখন সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। ওদিকে দিকা আবার গোলাপি দি, মানে মাসির মেয়ে যেটা, দিদির সঙ্গে দুজনে মিলে দিদির সাইডে শ্বশুরবাড়ি, ওখানে একটু ঘুরতে গেছে। আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। তো আগে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর আজকে আমি মাংসটা রান্না করব সব মশলা দিয়ে বেটে, তো এই কারণে হচ্ছে সব মশলাগুলো বেটে আমি মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। কারণ এখন যদি আমি গ্যাসে রান্না করছি আর মাংসের পরিমাণটা অনেকটা বেশি, তো মশলা ভেজে যদি রান্না করতে যাই তাহলে অনেকটা বেশি টাইম নিয়ে নেবে। তো এই জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্না করার ইচ্ছা আছে, ওই কারণে আমি মাংস মশলা দিয়ে মেখে নিয়েছি। তো চলো ঝটপট করে রান্না করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। নাও তো দেখতে পাচ্ছ বন্ধুরা, চিকেন রান্না করছি। আর আমার ক্যামেরার পিছনে আছে অনেক, যদি আমার ভাইকে বলেছিলাম ভিডিওটা করে দিতে, তো দিল না। তো অনেক আমাকে করে দিচ্ছে, তার জন্য ওকে এক পিস মাংস আমি বেশি দেবো, আর কাউকে দেবো না। কিন্তু অনেক ওখানে যে দিচ্ছে, প্রফেশনাল ক্যামেরাম্যান আমার ভিডিও করে দিচ্ছে। আমার খুব সৌভাগ্য যে আজকে প্রফেশনাল ক্যামেরাম্যান পেয়ে গেছি আমার ভিডিও ক্যামেরা করার জন্য। আর কি বলবো, তো চলো চিকেনটা রান্না করি, এবার পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গন্ধটা কিন্তু বেশ ভালোই হচ্ছে, দেখা যাক এবার, মানে খেয়ে দেখতে হবে এখন কিরকম মানে টেস্টটা হচ্ছে আর কি। প্লিজ প্রফেশনাল ক্যামেরাম্যান তোমার ফেসটা একবার দেখাবে, আমার ভিডিওতে নিয়ে আসবে। এটা কি করে করব, এইভাবে তাই তো? সামনে ক্যামেরা চলো। এই যে প্রফেশনাল ক্যামেরাম্যান, এরা খুব ভালো আর কি, কি বলবো, যত বলবো তত কম হয়ে যাবে। এরা প্রফেশনাল ক্যামেরাম্যান, এরা ভিডিও করে। তো আমার আজকে দারুণ ভাগ্য যেদেরকে আমি পেয়েছি এইভাবে বলো না, আমার ক্যামেরাম্যান হিসেবে। না এইভাবে বলো না। কি বলবো, আমি চিকেন কষা ওঠা আর ফেসটা দেখিয়ে দিলাম। আমার ভিডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এগুলো কিন্তু সব ফলস বলেছে, ঠিক আছে? দিদি ওইটা দেখা, ওইটা একটু দেখা। এটা মাছের পেটা দিয়ে বেগুন ভাজা, মাছের তেল দিয়ে বেগুন ভাজা এটা। আর চিকেন রান্না হয়েছে, তরকারি এসে দুপুরের তরকারি খাবো না, অত কিছু খাওয়া যাবে না। তো বেগুন দিয়ে মাছের তেল দিয়ে আপাতত খাচ্ছি। বিকাশ শরীর ভালো না, শুয়েছিল, যখন মাংসের গন্ধ পেয়েছে উঠে লাফ দিয়ে চলে এসেছে খাওয়ার জন্য। এই এতটা টাকা